সাহিত্যের বাংলা কথা সাহিত্যের বিশেষ করে বাংলাদেশের কথা সাহিত্যের অনন্য শিখর পুরুষ আখতারুজ্জামান ইলিয়াসের জন্মদিন 1943 সালের এই দিনে তিনি গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। গাইবান্ধার গটিয়া গ্রামে তিনি আমাদের শব্দের ভিতরে ইতিহাস, সমাজ, রাজনীতি এবং মানুষের অন্তর্জগৎকে এমন নিখুঁতভাবে উপস্থাপন করেছেন যা আসলে অনন্য। ইলিয়াসকে বলা হয়ে থাকে তিনি একজন স্বল্প প্রজ লেখক। মাত্র দুটি উপন্যাস তিনি লিখেছেন, সে একটি হচ্ছে খোয়াবনামা আর একটি হচ্ছে চিলকোঠার সিপাই। কিন্তু এই দুটি উপন্যাসে তিনি সমাজ বাস্তবতা, ইতিহাস এবং রাজনীতি তিনি যেভাবে তুলে ধরেছেন তা এক কথায় বলতে হবে অনন্য। তিনি যেন ঘন সোনার মতো কোনো এক বিশুদ্ধ লেখক, যিনি তার শব্দ, ইতিহাসবোধ এবং সচেতন দৃষ্টিভঙ্গি এবং তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির মাধ্যমে অপূর্ব সংমিশ্রণের মাধ্যমে এক ধরনের গল্প, এক ধরনের উপন্যাস আমাদের মাঝে তৈরি করেছেন। তার শৈশব কেটেছে ঢাকায় ও বগুড়ায়। 1964 সালে তিনি বাংলায় স্নাতকোত্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং 1976 সালে প্রথম তার গল্প গ্রন্থ প্রকাশিত হয় অন্যস্বর। এবং এই অন্যস্বর সম্পর্কে হাসান আজিজুল হক বলেছেন যে তার এই অন্যস্বর যে গল্প গ্রন্থ তার ভাষা হচ্ছে তীরের মতো ঋজু এবং পরনারীর মতোই হচ্ছে আকর্ষণীয়। আমাদের চিন্তা করতে হবে যে হাসান আজিজুল হকের মতো একজন সমালোচক এবং একজন গল্পকার তার গল্প গ্রন্থ সম্পর্কে এই ধরনের মূল্যায়ন করেছেন। এই গল্পে অন্য ঘরে অন্য স্বর, এই গল্পে দেখা যায় যে শহুর জীবনে একজন মানুষ কতটা একাকিত্ব ভোগে, অর্থাৎ তার একাকিত্ব ভোগটা এতটাই যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায় যে একটি রুমে সে একা থাকে, কিন্তু পার্শ্ববর্তী পরিবারে সে আনন্দ, কষ্ট, দুঃখ সে উপভোগ করে, কিন্তু তার মনের আবেগ, অনুভূতি এবং ভালোবাসা প্রকাশ করার মতো সে আসলে কাউকে খুঁজে পায় না। শহুর জীবনের যে নাগরিক একাকিত্বের অভিজ্ঞতা এই গল্পে সেটা উঠে এসেছে শৈল্পিকভাবে। এবং 1986 সালে তার প্রথম উপন্যাস চিলকোঠার সেপাই প্রকাশিত হয়। এখানে চিলকোঠার সেপাই আসলে পুরান ঢাকায় বসবাসরত ঘিঞ্জি গলি চাপা বাসায় একজন গ্রাম থেকে আসা ওসমান নামের একজন শহুরে চাকুরিজীবী বসবাস করে। প্রথমত সে এই রাজনৈতিক টানাপোড়েনে এবং 69-এর গণ অভ্যুত্থানে সে আন্দোলনে অংশগ্রহণ করতে চায় না। সে আন্দোলনে যারা অংশগ্রহণ করে তাদের মিছিল, স্লোগান এবং তাদের রাজনৈতিক অংশগ্রহণটাকে সে দূর থেকে অবলোকন করে। কিন্তু একটা সময় দেখা যায় যে সে এই আন্দোলনের অংশ হয়ে যায়, যাকে সহজ ভাষায় বলা যায় আসলে ইতিহাস মানুষকে তার রাজনৈতিক বাস্তবতায় টেনে আনে। এবং এই টেনে আনার মাধ্যমে আমরা দেখি যে একজন সাধারণ নিম্ন মধ্যবিত্ত যুবক সে চাকরি করে, সে ভীরু, সে দ্বিধাগ্রস্ত, রাজনীতি করে না, কিন্তু চারপাশের রাজনৈতিক অস্থিরতা তাকে মানসিকভাবে নাড়া দেয়। ওসমান যেন সমাজ থেকে মানে একটা বিচ্ছিন্ন একজন মানুষ, ঠিক যেন চিলকোঠায় আটকে থাকা একজন মানুষ, পুরান ঢাকার অলিগলিতে আটকে থাকা মানুষ, কিন্তু সে একটা রাজনৈতিক আন্দোলনের একটা অংশ হয়ে যায় এবং এই উপন্যাসটা একটা রাজনৈতিক আন্দোলনের একটা দলিল হয়ে যায়। ঠিক তেমনি আমরা তার দ্বিতীয় উপন্যাস দেখি, যেটা 1996 সালে প্রকাশিত, অর্থাৎ খোয়াবনামা উপন্যাস। এটা আসলে উত্তরবঙ্গের সেই আমলে কৃষকদের তেভাগা আন্দোলন নির্ভর একটা বিদ্রোহ নিয়ে উপন্যাসটা রচিত হয়েছে, যেখানে দেখানো হয়েছে যে একজন কৃষকরা কিভাবে জমিদারদের দ্বারা শোষণের শিকার হয় এবং সেই কৃষকরা ফসলের 2 ভাগ দাবি করে এবং 1 ভাগ জমির মালিককে দিতে দাবি জানায়। এবং 1946 থেকে 47 সালে এই অঞ্চলের যে কৃষক, উত্তরবঙ্গের যে কৃষক জোদ্দার মহাজনরা, তারা চরম আকারে শোষণের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে এই আন্দোলনে কৃষকদের মধ্যে তিনি দেখান যে একটা রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হয় এবং প্রতিবাদের মনোভাব জন্ম হয়। আর তার আরো ছোট গল্প কিছু রয়েছে, যেগুলো হচ্ছে খোয়ারি, দুধে বাদে উৎপাত, জাল স্বপ্ন, স্বপ্নের জাল ইত্যাদি। এই সবই কিন্তু আসলে মুক্তিযুদ্ধ ও পরবর্তী যে হতাশা এবং না পাওয়ার আর যে বেদনা এবং রাজনৈতিক প্রতারণা যে জনগণের সাথে হয়েছে সেটি তিনি বোঝাতে চেয়েছেন। এবং তার রেইনকোট অবলম্বনে যে চলচ্চিত্র তৈরি হয়েছিল ম্যাগ মোল্লার, সেটি কিন্তু পরবর্তীতে পুরস্কৃত হয়েছিল। এবং আরো মজার বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধে কিন্তু তিনি মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন। এবং তার দুধে ভাতে উপন্যাসের ব্যাপারে বলতে হয় যে আসলে একটা দারিদ্র্য পীড়িত শহুরে
নাগরিক সমাজে বসবাস করা পরিবার কিভাবে একটু দুধ আর ভাত খেতে গিয়ে কিভাবে একজন আরেকজনের মনোমালিন্য, কিভাবে একজন খেয়ে না খেয়ে তাকে সেই যে বেদনা বিধুর অবস্থা সেটা তুলে ধরা হয়। এখানে আখতারুজ্জামান ইলিয়াসের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি কিন্তু কখনোই তার পাঠকদের সাথে তিনি কখনোই বিচ্যুত হননি পাঠকদের সংযোগ থেকে। ফলে দেখা গেছে 1975 সালে বাকশালে যোগদানের চাপ থাকা সত্ত্বেও কিন্তু তিনি নীতিগতভাবে বাকশালে যোগদান করেননি। তার জীবন এবং সাহিত্য দুটোই ছিল বিবেকের প্রতি দায়বদ্ধ। আজকালকার সাহিত্যিকদের মতো নয়, যেখানে অসংখ্য মানুষ মরে যাওয়ার পরও কেউ তার রাষ্ট্রীয় স্বীকৃতি ফেরত দিতে ইচ্ছুক হয় না। সেখানে তিনি কতটা সংযমের পরিচয় দিয়েছিলেন। 1973 সালে তিনি বিয়ে করেন, কিন্তু 1996 সালে তার ক্যান্সার ধরা পড়ে এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি তার ঢাকার মালিবাগের বাসায় মৃত্যুবরণ করেন। মহাশ্বেতা দেবী বলেছিলেন এই আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে যে কি পশ্চিম বাংলা কি বাংলাদেশ, সবটা মেলালেই তিনি শ্রেষ্ঠ লেখক। হাসান আজিল হক বলেছেন যে বাংলাদেশের নোবেল পাওয়ার মতো একজন লেখক হচ্ছেন আখতারুজ্জামান ইলিয়াস। তিনি কখনো সরাসরি স্লোগান দেননি, বরং মানুষের দৈনন্দিন জীবন, স্বপ্ন, ভয়, লোভ, লালসা ইত্যাদি তিনি তুলে ধরেছেন এবং এসবের মাধ্যমে তিনি মানুষের মাঝে রাজনৈতিক নির্মম যে বাস্তবতা সেটি তুলে ধরেছেন। আজ তার জন্মদিনে আমরা কেবল একজন লেখককে স্মরণ করছি না, আমরা একজন বিবেকবান বুদ্ধিজীবীকে স্মরণ করছি, একজন শিল্পীকে স্মরণ করছি যিনি আপোষহীন এবং যিনি কখনো সুযোগ সুবিধা এবং লোভের কাছে নিজের বিবেককে বিক্রি করে দেননি। তিনি দেখিয়েছেন একটি জাতির ইতিহাস বুঝতে হলে তাকে প্রান্তিক মানুষের কণ্ঠস্বর শুনতে হয়, যেটা আজকে আমাদের লেখক সমাজের মাঝে অনুপস্থিত।